আচ্ছা, ব্যাংকগুলো আমাদের টাকা নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না তো? ঠিক এই ঝুঁকিটা কমাতে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং সিস্টেমে এক যুগান্তকারী পরিবর্তন আছে। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে বাংলাদেশের ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তত্ত্বাবধান বা রিস্ক বেসড সুপারভিশন নিয়ে সহজ ভাষায় সবকিছু তুলে ধরা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই বিশাল পরিবর্তনের খুঁটিনাটি। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, হঠাৎ করে এত বড় একটা পরিবর্তনের দরকার পড়ল কেন? মানে কয়েক দশক ধরে যে সিস্টেমে ব্যাংকগুলোর ওপর নজরদারি করা হচ্ছিল সেটা হঠাৎ করে কেন আর যথেষ্ট মনে হচ্ছে না? চলুন এই প্রশ্নের উত্তর দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। দেখুন, এই পুরো পরিবর্তনের মূলে আছে চিন্তাভাবনার একটা বিরাট পার্থক্য। পুরনো যে পদ্ধতিটা ছিল সেটাকে বলা যেতে পারে রুল চেকিং, মানে ব্যাংকগুলো নিয়মকানুন ঠিকঠাক মানছে কিনা শুধু সেটাই দেখা হতো, তাও আবার পুরনো ডেটার উপর ভিত্তি করে। আর এখন যে নতুন পদ্ধতি আসছে সেটা হলো রিস্ক ফোরকাস্টিং, মানে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে তা আগে থেকেই অনুমান করা এবং সমস্যাটা হওয়ার আগেই সেটাকে ঠেকিয়ে দেওয়া। তাহলে এখন প্রশ্ন হলো, পুরনো পদ্ধতির ঠিক কি দুর্বলতা ছিল? কেন আজকের এই আধুনিক আর জটিল আর্থিক দুনিয়ায় পুরনো নিয়মগুলো আর খাটছিল না? চলুন এবার সেই সীমাবদ্ধতাগুলো একটু খতিয়ে দেখি। আজকের আর্থিক জগৎ কিন্তু আগের চেয়ে অনেক বেশি জটিল, তাই না? ব্যাংকিং সেবা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, টেকনোলজির চোখের পলকে বদলে যাচ্ছে। ব্যাংকগুলো রোজ রোজ নতুন নতুন প্রোডাক্টস নিয়ে আসছে, আর একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠান আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে জড়িত। তো এই জটিল পরিস্থিতিতে পুরনো সহজ সরল নিয়ম দিয়ে আর কাজ চলছিল না। আর এই পরিবর্তনটা যে কতটা জরুরি সেটা কিন্তু আমরা বলছি না, স্বয়ং বাংলাদেশ ব্যাংকই তাদের সার্কুলারে বলছে। তারা বলেছে প্রচলিত সম্মতি ভিত্তিক তত্ত্বাবধান এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং ঝুঁকিগুলোকে সক্রিয়ভাবে মোকাবেলা করার জন্য আর যথেষ্ট বলে বিবেচিত হচ্ছে না। তার মানে এটা পরিষ্কার যে এই পরিবর্তনটা এখন সময়ের দাবি। বেশ, পুরনো পদ্ধতির সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু এর সমাধানটা কি? সমাধান হিসেবেই আসছে এই নতুন পদ্ধতি, যার নাম ঝুঁকিভিত্তিক তত্ত্বাবধান বা রিস্ক বেসড সুপারভিশন, সংক্ষেপে আরবিএস। এটা ভবিষ্যতের ঝুঁকি সামলানোর জন্য একটা একদম নতুন দর্শন। আচ্ছা, এই রিস্ক বেসড সুপারভিশন বা আরবিএস জিনিসটা আসলে কি? সহজ করে বললে, এটা এমন একটা সিস্টেম যা ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করে। এটা শুধু দেখে না যে ব্যাংক নিয়ম মানছে কিনা, বরং একটা ব্যাংকের ভেতরে কি ঝুঁকি লুকিয়ে আছে, যেমন ধরুন ঋণ দেওয়ার ঝুঁকি, বাজারের ঝুঁকি বা পরিচালনার ঝুঁকি, সেগুলোকেও মূল্যায়ন করে। আর সাথে এটাও দেখে যে সেই ঝুঁকিগুলো সামলানোর জন্য ব্যাংকের নিজস্ব ব্যবস্থা কতটা কার্যকর। এই নতুন সিস্টেমটা মূলত 4টা ধাপে কাজ করে। প্রথমে একটা ব্যাংকের সব ধরনের ঝুঁকি মাপা হয়। এরপর সেই ঝুঁকি সামলানোর জন্য ব্যাংকের ম্যানেজমেন্ট আর ভেতরের কন্ট্রোল সিস্টেম কতটা ভালো সেটা যাচাই করা হয়। এই দুটোর ওপর ভিত্তি করে ব্যাংকটাকে একটা কম্পোজিট রিস্ক রেটিং দেওয়া হয়। আর সবশেষে যে ব্যাংকের ঝুঁকি যত বেশি তার ওপর ঠিক ততটাই কড়া নজরদারি করা হয়। পুরো বিষয়টা আরও সহজে বোঝা যেতে পারে একটা দারুণ উদাহরণ দিয়ে। ধরুন, পুরনো পদ্ধতিটা ছিল একজন ট্রাফিক পুলিশের মতো, যার কাজ শুধু আপনার গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেটা চেক করা। আর নতুন পদ্ধতিটা হলো একজন দক্ষ ড্রাইভিং ইনস্ট্রাক্টরের মতো, যিনি আপনার ড্রাইভিং স্কিল পরীক্ষা করে বলে দিতে পারেন ভবিষ্যতে আপনার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কতটা এবং কিভাবে তা এড়ানো যায়। পার্থক্যটা কিন্তু এখানেই। এই নতুন চিন্তাভাবনা বাস্তবে রূপ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের নিজেদের সংগঠনকেও পুরোপুরি ঢেলে সাজিয়েছে। চলুন দেখি এই নতুন সিস্টেমটাকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের ভেতরে কি পরিবর্তন আনা হয়েছে। কাঠামোগত এই পরিবর্তনটা কিন্তু বিশাল। যেমনটা এখানে দেখা যাচ্ছে, ব্যাংকিং ইন্সপেকশন বা অফসাইট সুপারভিশনের মতো পুরনো অনেক বিভাগকে ভেঙে দেওয়া হয়েছে, আর তার জায়গায় তৈরি হয়েছে একেবারে নতুন আর বিশেষায়িত বিভাগ, যেমন ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট বিএসডি, টেকনোলজি রিস্ক ও ডিজিটাল ব্যাংকিং বিভাগ, এমনকি মানি লন্ডারিং প্রতিরোধের জন্য আলাদা বিভাগও খোলা হয়েছে। আর এই প্রাতিষ্ঠানিক সংস্কার যে কতটা বড় তা শুধু একটা সংখ্যা দিয়ে বোঝা সম্ভব, 17। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে মোট 17টি নতুন বা পুনর্গঠিত সুপারভাইজরি ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। এটা কিন্তু শুধু কয়েকটা নামের পরিবর্তন নয়, এটা কাজের ধরনে একটা আমূল পরিবর্তন। বাংলাদেশ ব্যাংকের ভেতরের পরিবর্তন তো হলো। এখন প্রশ্ন হচ্ছে, দেশের অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য কি নতুন নিয়ম আসছে? বলা যায় তাদের জন্য ডেটা রিপোর্টিং আর যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন যুগ শুরু হতে চলেছে। এই তারিখটা ব্যাংকিং খাতের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। 2026 সালের 1 জানুয়ারি। এই দিন থেকেই ডেটার ওপর ভিত্তি করে এই নতুন সুপারভিশন সিস্টেমটা পুরোপুরি চালু হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে দেশের ব্যাংকিং খাতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
নতুন নিয়মে ব্যাংকগুলোকে এখন থেকে অনেক বেশি খুঁটিনাটি তথ্য নিয়মিতভাবে জমা দিতে হবে। যেমন ধরুন, কোনো নির্দিষ্ট কিছু গ্রাহকের কাছে ব্যাংকে ঋণ বেশি জমে যাচ্ছে কিনা, মেয়াদ পার হয়ে যাওয়া খেলাপি ঋণ কত, ব্যাংকের অন্য কোনো সহযোগী প্রতিষ্ঠান থাকলে তার তথ্য, এমনকি বড় বড় শেয়ার হোল্ডার কারা, এই সব কিছুই এখন জানাতে হবে। শুধু ডেটা আদান প্রদানই নয়, যোগাযোগের প্রক্রিয়াটাও আরও সহজ করা হচ্ছে। এখন থেকে প্রত্যেকটা ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে একজন লিড ব্যাংক সুপারভাইজার থাকবেন, যিনি হবেন যোগাযোগের মূল ব্যক্তি। আবার ব্যাংকগুলোকেও নিজেদের ভেতর থেকে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করতে হবে। উদ্দেশ্য একটাই, দুই পক্ষের মধ্যে যেন সার্বক্ষণিক ও মসৃণ একটা যোগাযোগ থাকে। বেশ, অনেক কিছু নিয়েই তো কথা হলো। চলুন এই বিশাল পরিবর্তন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি তা এক নজরে আরেকবার দেখে নেওয়া যাক। আজকের আলোচনার মূল বিষয়গুলো হল: ১. ব্যাংকের ওপর নজরদারির দর্শনটাই বদলে যাচ্ছে। এখন আর শুধু পুরনো নিয়মকানুন পরীক্ষা করা হবে না, বরং ভবিষ্যতের ঝুঁকি আগে থেকেই অনুমান করার উপর জোর দেওয়া হবে। ২. এই নতুন মডেলকে সাপোর্ট করার জন্য বাংলাদেশ ব্যাংক নিজেদের কাঠামোকে পুরোপুরি ঢেলে সাজিয়েছে। ৩. বাণিজ্যিক ব্যাংকগুলোকে এখন থেকে আরও অনেক বেশি নিয়মিত এবং বিস্তৃত তথ্য জমা দিতে হবে। আর ৪. এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য একটাই, দেশের আর্থিক ব্যবস্থাকে আরও বেশি নিরাপদ এবং স্থিতিশীল করে। তো সবশেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, এই নতুন ও আধুনিক পদ্ধতি কি আসলেই বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে ভবিষ্যতের জন্য আরও বেশি সুরক্ষিত করতে পারবে? এর উত্তর হয়তো সময় আমাদের বলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।